পক্ষ তাদের মন পুতু হচ্ছে না বিধায় তারা এটা বয়কটটা শব্দটা ব্যবহার, বর্জন শব্দটা না বলে তারা আরেকটা রাজনীতি করতে চাইল। মানে তারা মানে এই জিনিসটাকে বিতর্কিত করে দিয়ে অনুষ্ঠানটাকে তারা ঠিক সেদিনে এত বড় তামাশা, এত বড় মানে রাজনীতিবিদ মানে বুঝানো, হ্যাঁ, যে তারা অনেক গভীরে রাজনীতি করছে, বিষয়টা এরকম না হলে ভালো হতো, তাদের ভবিষ্যতের জন্য ভালো হতো। এখন তাদের ভবিষ্যৎটা অনেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং জাতির কাছে তারা এই পর্যায়ে এসে ঘোষণাপত্রের মতো একটা জাতীয় বিষয় এবং সাংবিধানিক বিষয় যেটা করবে বলছে, সেখানে এটাকে 1000-এর কাছাকাছি বা 1000-এর মতো করে সংখ্যা। এটা একটা খুবই মানে বাংলাদেশের রাজনীতিতে একটা মানে আমি বলবো যে একটা কানামাছি খেলা নতুন একটা পদ্ধতি শুরু হলো। আপনি যেমনটা বলছিলেন, আমরা ওই জায়গাটা থেকে শুরু করি যে এনসিপির যারা এখন সমুদ্র বিলাসে আছেন, প্রথম শোনা গিয়েছিল যে তারা সেখানে গিয়েছেন একটা ঝটিকা চক্করে, আবার ফিরতি ফ্লাইটে 3টার আগে চলে আসবেন এবং তারা ইয়েতে যাবেন, অনুষ্ঠানে যোগদান করবেন। আসলে যাদেরকে নিয়েই এই প্রেক্ষাপট, আপনি যথার্থ বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা দৃষ্টিটা তাদের প্রতি, কারণ এই দাবিটা এবং এই সম্মুখসারী যোদ্ধা হিসাবে এই সনদ তারা তাদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিবে। সেক্ষেত্রে তারা হুট করে এরকম উদাও হয়ে যাওয়া, এবং আজকে দিন পর্যন্ত সারাদিন যত খোঁজ খবর রাখার চেষ্টা করলাম তাতে দেখলাম যে তারা এখনো সেখান থেকে আসেনি, বরং তারা হোটেল ফেরত আসবে, যেটা কালবেলার একটা নিউজে দেখেছি যে আজকে ওরা হোটেল এইটা এখনো নিশ্চিত নয়, কারণ আমি আপনার অনুষ্ঠানে আসার ঠিক 2 মিনিট আগেই মানে অফ দ্য রেকর্ডেও আলোচনা হচ্ছিল, তার পরপরই সার্জিস আলম লাইভ করছে। সার্জিস সবচেয়ে মজার ঘটনা হলো সে যে লাইভটা করছে সেটা হলো তাদের ইশতিহারে যে তার 24 দফা দিয়েছিল তার 17তম দফাকে নিয়ে সে ব্যাখ্যা দিচ্ছে, বিশ্লেষণ করছে। জুলাই সনদ কোথায়, আর এখন আবার তাদের ইশতিহারের দিকে চলে গেল, যেটা আমরা গত শোতে আলোচনা করেছি। এখন এখানে দুইটা দিক আমি একটু মানে বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে আপনার অনুষ্ঠানে দর্শকদের সাথে শেয়ার করতে চাই। এখানে দুই পক্ষ, এনসিপির দুই পক্ষ, যেমন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এবং ওই 5 জন, এইটার ভেতরে একটা মানে একটা রহস্যজনক একটা ঘটনা ঘটছে। এটা আমি মোটামুটি নিশ্চিত যে এই নিশ্চিতের কারণে এখন এটার দুই পক্ষের এক পক্ষ মানে আপনার এই জুলাই সনদ এটার পক্ষে কাজ করছিল, আবার অন্য পক্ষ তাদের মন পুতু হচ্ছে না বিধায় তারা এটা বয়কটটা শব্দটা ব্যবহার, বর্জন শব্দটা না বলে তারা আরেকটা রাজনীতি করতে চাইল। মানে তারা মানে এই জিনিসটাকে বিতর্কিত করে দিয়ে অনুষ্ঠানটাকে তারা ঠিক সেদিনেই কক্সবাজার গেল। তাহলে এটা জাতিকে তারা অপমান করল। হ্যাঁ, এটা যেমন ঠিক, তেমনি আজকে আমি আরো গুরুত্ব হিসেবে দেখতে চাই যে যেহেতু তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে, সুতরাং এটা হয়তো তাদের, কেন চোরাবালি বললাম খেলাটা এই জন্য যে হয়তো তাদের এটা পাতানো খেলা, এই কানামাসি খেলাটা পাতানো খেলা, অর্থাৎ নাহিদ, আক্তার এরা একটা পারপাস রোল প্লে করবে, অর্থাৎ ইউনূস সাহেবকে কভার আপ করবে, আর ইউনূস সাহেবকে কভার আপ করলে বিএনপি কভার আপ হয়ে যাবে। এটা তাদের একটা পাতানো ম্যাচ কিন্তু হতে পারে। এটা আজকে সারা দিনের আমার যতটুকু অবজারভেশন, একটা পাতানো মানে সবকিছুই গতকালকে থেকে আজকে পর্যন্ত যা ঘটছে সবকিছুই একটা পাতানো ম্যাচ হতে পারে তাদের পাতানো ম্যাচ। তো এখন দেখেন যে প্রকল্পটা তারা নিয়েছে, পাতানো ম্যাচটা তারা খেললো, তারা একটা বল 2 জনকে ঠেলে দিল, তারা প্রফেসর ইউনূস সাহেব এবং ওই জুলাই ঘোষণাপত্রের কোর্টে, আর আরেকটা পক্ষ এটাকে একেবারে এটাকে আমি বয়কট বর্জনই বলবো, কারণ এটা তো ছেলে খেলা না, ওরা এটাকে ছেলে খেলাই নিয়েছে, এটা জাতির সাথে তারা তামাশা করেছে। তো তাহলে এক পক্ষ প্রফেসর ইউনূস সাহেবকে ডিপেন্ড করে আচরণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, এটাও তার মধ্যে একটি পড়ে যায়। এটা তার চেয়ে আরো ছাড়িয়ে গিয়েছে বহুমাত্রায়। অন্যগুলো আচ্ছা ঠিক আছে আমরা কিছু ধরলাম কিছু ছাড়লাম, সেটা ভিন্ন ব্যাপার। এটা জাতির সাথে এত বড় তামাশা, এত বড় মানে রাজনীতিবিদ মানে বুঝানো, হ্যাঁ, যে তারা অনেক গভীরে রাজনীতি করছে, বিষয়টা এরকম না হলে ভালো হতো, তাদের ভবিষ্যতের জন্য ভালো হতো। এখন তাদের ভবিষ্যৎটা অনেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং জাতির কাছে তারা সন্দেহ তালিকায় থাকবে। আমরা যারা তাদেরকে মনে প্রাণে লালন করেছি,
ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে। কিন্তু আজকে আমরাও দ্বিধান্বিত যে কার বুদ্ধিতে কার পরামর্শতে হঠাৎ করে তাদের এই বিভাজন। আপনি খেয়াল করবেন, আমার কাছে যতটুকু তথ্য আছে, তারা ওই যে 4 দলের সাথে যে বৈঠকটা হয়েছিল গত 2 দিন আগে, মানে ঘোষণাপত্র জারি হওয়ার 2 দিন আগে, হ্যাঁ, মধ্যরাতে বিএনপি, এনসিপি, জামাত, ইসলামী ঐক্যজোট, সেখানে কিন্তু এই আজকে যারা সমুদ্র বিলাসে আছেন, সমুদ্র ভ্রমণে আছেন, তারাও কিন্তু ছিলেন। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে তারা 5 তারিখে থাকবেন না? কি এমন ঘটনা ঘটলো তারা ওখানে যেতে হবে 1 তারিখে? কেন সেটা এই অনুষ্ঠান শেষ করে বিকালের ফ্লাইটও তো যেতে পারতো, কিন্তু এত গুরুত্বপূর্ণ এখানে ছিল না। সুতরাং এটাকে আমি তামাশাই বলবো জাতির সাথে। তাহলে এরা একটা গেম পাতানো খেলাটা কিভাবে খেললো? তারা খেললো এটা যে তামাশা করলো যে তারা ইউনূস সাহেবের সাথে একটা পক্ষকে দিয়ে দিল, আবার ওদেরকে বলছে তোমরা আমাদেরকে শোকজ করবে আর কি। ঠিক আছে, মানে তাদের জন্য আরেকটা উইন্ডো খোলা রাখলো, তারা এটার বিপক্ষে আবার অবস্থান নিবে। তো আজকে আমরা যেটা দেখলাম, এটা আবার প্রফেসর ইউনূস সাহেবও উনিও এখানে ধরেন 2টা জিনিসে উনি অ্যাসিভ করলেন। একটা উনি করলেন, ঠিক আছে, বিএনপি কে উনি খুশি করার জন্য উনি এটা দিলেন, এটা ওনার সদিচ্ছা যেমন আমরা দেখতে পারি। আবার উনি প্রকারান্তরে ঘোষণাপত্রের কিছু কিছু একেবারে বাধ্যতামূলক কিছু জিনিসকে উনি অ্যাভয়েড করে গিয়ে উনি, আমি মনে করি যে আগামী দিনের বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য উস্কেও দিতে পারেন, বা এটা উস্কে গেছে। যেমন আমি আপনাকে বলি, কারণ উনি একজন সচেতন, একজন নোবেল লরিয়েট, উনি কখনোই এই ভুলগুলো করার কথা না। প্রথম কথাটা হলো যে কি, জুলাই সনদে জাতিসংঘ বলতেছে আমাদের 1414 হত্যা হয়েছে, এটা তাদের ফ্যাক্ট ফাইন্ডিং, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কারণ জাতিসংঘের এটা অফিসিয়াল ডকুমেন্ট, এভিডেন্স। যদিও আমরা জানি যে, কিন্তু তারপরে আমরা এই জায়গায় থামি, রাইট? হ্যাঁ, যথার্থ আমরা তো জানি আরো বেশি। এখনো মর্গে লাশ পড়ে আছে 4 জন, তাদেরকে এখন চিহ্নিত করা যায়নি। এবং এইটার উপরে বেস করে, এই রিপোর্টের উপরে বেস করে কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনার বিচার হচ্ছে। অলরেডি সাক্ষী শুরু হয়ে গেছে, টেলিভিশনে আমরা সরাসরি সম্প্রচার দেখছি। এই পর্যায়ে এসে ঘোষণাপত্রের মতো একটা জাতীয় বিষয় এবং সাংবিধানিক বিষয় যেটা করবে বলছে, সেখানে এটাকে 1000-এর কাছাকাছি বা 1000-এর মতো করে সংখ্যা উল্লেখ করা হয়েছে। কেন? তাহলে এটা আপনি আরেকটা পক্ষকে উস্কে দিচ্ছেন। আমি এটা সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দায়ী করব। 2 নম্বর, আপনি আসেন, আপনি কবে থেকে এটা কার্যকর করলেন সেটা আপনি অন করলেন না কেন? সেটা 5ই আগস্ট থেকে কার্যকর হবে, ওই কথা তো শেষ লাইনের শেষ বাক্যটা তো ডিলিট হয়ে গেল, যেটা আমরা বিভিন্ন ভাবে এর আগের দিন খসড়ায় আমরা দেখতে পেয়েছি সমর্থিত সূত্রে। আমি বলি যতই অসমর্থিত সূত্র, এটা তো একেবারে কমন সেন্স। আমার এই ঘোষণাপত্র কার্যকারিতা কবে থেকে? তাহলে আপনি এই 2টা জিনিস যদি আমরা মাথায় দিয়ে উনি শেষ করে দিলেন, মানে ওনার আর কোনো দায় দায়িত্ব থাকলো না। না, এখন উনি প্রেসার মুক্ত থাকতে চাইবেন, উনি এদিকে যেমন প্রেসার মুক্ত থাকতে চাইবেন, এইভাবে বিএনপি কে উনি একটা ফাঁদে ফেলে দিলেন। এখন বিএনপি এটার বিরুদ্ধেও যেতে পারবে না, বিএনপি আর ওনার বিরুদ্ধে কথাও বলতে পারবে না। মাঝখান থেকে উনি দেশের অন্য আরো রাজনৈতিক যে দলগুলো আছে, ইতিমধ্যে আপনি সাংবাদিক হিসাবে যথেষ্ট নজর রেখেছেন, সবাই এটার মানে এক বাক্যে বলা যায় বিএনপি ছাড়া সবাই কিন্তু এটার ব্যাপারে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, আমি মিশ্র প্রতিক্রিয়া বলবো না, হ্যাঁ, একদম অনেকটাই 80% নেগেটিভ। তো এখন কি তাহলে আমরা কি, উনি যে নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করলেন, ভালো কথা, আমরা সাধুবাদ জানাই, আমরা এমনটাই চেয়েছি, কিন্তু ওই ভাষণটাকে দেওয়া, আচ্ছা সবচেয়ে মজার আরেকটা বিষয় আমি আপনাকে বলিনি, উনি আরেকটা জিনিস কি করলেন, এই ঘোষণাপত্রে বিএনপি কে উনি যোগদান করিয়েছে, মানে অংশগ্রহণ নিশ্চিত করেছে। উনি ভাষণে ফেব্রুয়ারি মাস ঘোষণা করবেন এই শর্তে। আপনি চিন্তা করেন, যখন উনি এই কমিটমেন্ট বিএনপি কে করে, তখন বিএনপি বলছে যে ঠিক আছে, কয়েকটা লাইন এদিক সেদিক করে যদি তারা দেয় তাহলে তারা সেখানে উপস্থিত থাকবে, এবং বিএনপি অনেক শীর্ষস্থানীয় নেতারা গেছে। তাহলে উনি শর্তের বেড়াজালে কিন্তু একটা ঘোষণাপত্র দিলেন অসমাপ্ত, যেটার সমাপ্তির পথ উনি যথাযথভাবে দেখাতে পারেননি। কারণ উনি এরপরে আবার অমীমাংসিত রাখলেন, অসমাপ্ত রাখলেন। কেন? কারণ উনি বলেছেন যে পরবর্তী সংসদে সেটা করবে। হোয়াট ইজ গ্যারান্টি?